নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এসআইআর নিয়ে পরপর 3টে ভিডিও এই চ্যানেলে আমার আপলোড করার কথা ছিল। অথেন্টিক, সহজ সরল ভাষায় পুরো পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের জন্য। তার মধ্যে প্রথম দুটো ভিডিও আপলোড হয়ে গেছে, যেখানে আমরা প্রথম ভিডিওতে আলোচনা করেছি এসআইআর জিনিসটা কি এবং হঠাৎ এসআইআর এর প্রয়োজনীয়তা হলো কেন। সেকেন্ড ভিডিওতে আমরা আলোচনা করেছি যে এসআইআর প্রসেসে মুসলিম এবং মতুয়াদের নাম কি বাদ যাবে বা এই প্রসেসটা হবে কিভাবে। আশা করি ওই দুটো ভিডিও যারা দেখে নিয়েছেন এইটুকু তো ক্লিয়ার। এবার থার্ড তথা লাস্ট ভিডিওতে আমাদের আলোচ্য পয়েন্ট দুটো। এক, আপনার কি কি ডকুমেন্টস লাগবে, আর দুই, যদি আপনার নাম বাদ যায় তাহলে আপনি কি করবেন। তাহলে চলুন লাস্ট দুটো ভিডিওতে যেখানে আলোচনা শেষ হয়েছিল তারপর থেকে আমরা আলোচনা শুরু করি। দেখুন, বিএলওদের ট্রেনিং মোটামুটি কমপ্লিট, মানে বাকি যেটুকু প্রসেস চলছে একদম হাই লেভেল ফুল ফ্লেজেড চলছে গোটা দেশের 12টা রাজ্য এবং ইউটির মধ্যে, তার মধ্যে পশ্চিমবঙ্গ একটা। এবার ট্রেনিং কমপ্লিট করে নিয়ে নভেম্বরের 4 তারিখ থেকে ডিসেম্বরের 4 তারিখ অবধি এই 1 মাস আপনার বাড়িতে বিএলওরা আসবে। কিসের জন্য? ইএফ বা এনিউমারেশন ফর্ম ফিল আপ করানোর জন্য, তাই তো? আপনি যদি বাড়িতে না থাকেন সেকেন্ড বার যাবে, আপনি যদি সেকেন্ড বার না থাকেন থার্ড বার যাবে, আপনি যদি বাড়িতে অফিস কাছারি ব্যবসা বাণিজ্য কোনো কিছুর জন্য একেবারেই না থাকতে পারেন তাতেও অসুবিধা নেই, আপনি অনলাইনেই ওয়েবসাইট থেকে করে নিতে পারবেন। এবং সেই ওয়েবসাইটের লিঙ্ক ইত্যাদি সবকিছুই আমি আমার যে আরাত্তাই চ্যানেল শুভদীপ স্যার স্কিল বাংলা, সেই আরাত্তাই চ্যানেলের মধ্যে দিয়েও দিয়েছি অলরেডি। এইবার আপনি এনিউমারেশন ফর্ম ফিল আপ করে দিলেন। কি কি ফিল আপ করতে হবে এনিউমারেশন ফর্মে? কিচ্ছু হাবিজাবি নেই। আপনার নাম, যদি আপনার 2002 সালের সময় ভোটার কার্ড থেকে থাকে তাহলে সেই ভোটার কার্ডের নাম্বার, আপনার বাবার নাম, মায়ের নাম, বাবার ভোটার কার্ডের নাম্বার, মায়ের ভোটার কার্ডের নাম্বার, ফোন নাম্বার ইত্যাদি। আপনার অ্যাড্রেস, আপনার নাম, আপনার ভোটার কার্ডের নাম্বার, আপনার অ্যাসেম্বলি, এইগুলো সব ওরাই ছেপেই পাঠাবে, মানে আপনার জন্য নির্দিষ্ট একটা ফর্ম হবে, ঠিক আছে? এবং সেই ফর্মে কিউআর কোডও থাকবে, আপনার ফর্ম আপনারই থাকবে, আপনি কিউআর কোড স্ক্যান করেও দেখে নিতে পারবেন। আপনাকে সামান্য এই কটা তথ্য দিয়ে দিতে হবে, দিয়ে আপনি আধার কার্ড নাম্বার দিতেও পারেন, নাও দিতে পারেন, আপনার অপশনাল। দিয়ে আপনার একটা ছবি লাগাতে হবে। এবার অনেকে এই যে বলেছিলেন কিচ্ছু লাগবে না, ছবি লাগছে কেন? ওরে বাবা, 2002 সালের যাদের ছবি আছে, পুরনো ছবি, প্রায় 23 বছর হতে চললো, সেই ছবি আপনি এখনো ব্যবহার করবেন? আপনাকে তো দেখতে বদলে গেছে, তো একটা নতুন ছবি দিয়ে দেবেন, আপনার কার্ডে নতুন ছবি আসবে, সেটাই বুদ্ধিমানের কাজ। কালার ছবি, নতুন ছবি, আর কিচ্ছু লাগবে না। আর যারা ফর্ম 6 ফিল করবেন, মানে যারা নতুন ভোটার, 18-19 বছর বয়স হয়েছে, তাদের তো ছবি দিতেই হবে। এই দিয়ে আপনি জমা দিয়ে দিলেন বিএলওর কাছে, কাজ শেষ। এবার 9 ডিসেম্বর, ডেটটা মনে রাখবেন, 9 ডিসেম্বর একটা ড্রাফট লিস্ট বেরোবে। সেই ড্রাফট লিস্টে বেরোবে যে আপনার নাম চলে এসছে কিনা। যদি আপনি 2002 এর ভোটার হয়ে থাকেন, আপনার নাম অটোমেটিক চলে এলো, আর কিচ্ছু করতে হবে না। আপনি 2002 এ ভোটার ছিলেন না, যাদের বয়স কম তারা 2002 এ কি করে ভোটার থাকবে? তো আপনার বাবা, মা, কাকা, জ্যাঠা, ফ্যামিলির কেউ ছিল একজন, তাহলেও আপনার নাম অটোমেটিক চলে আসবে। ম্যাচিং লিঙ্কিং যে ব্যাপারটা আগের ভিডিওতে বুঝিয়েছিলাম। এইবার 9 ডিসেম্বরের কাগজে লিস্টে দেখা গেল আপনার নাম নেই। একটাই কারণ হতে পারে, যে 2002 এ আপনিও ভোটার ছিলেন না, আপনার ফ্যামিলির কেউও ভোটার ছিলেন না, তাহলেই হতে পারে এই কেস। তার মানে হাই পসিবিলিটি হাই যে আপনি 2006, 7, 10, 15, 20 কোনো সময় বাংলাদেশ থেকে এসেছেন। সেই জন্য 2002 আপনার নাম ছিল না, বা আপনার ফ্যামিলিরও কারোর নাম ছিল না। তো এই সময় আরো হাই পসিবিলিটি ছাড়াও অন্য কিছু হতে পারে, মিস হয়ে গিয়ে থাকতে পারে। কমিশনের সম্ভাবনা প্রায় নেই, কারণ কম্পিউটারাইজড ম্যাচিং হবে, ঠিক আছে? বা অন্য কোনো কারণে কিছু হলো, মিস গেছে। আপনি কি করতে পারবেন? 9 ডিসেম্বর থেকে 8 জানুয়ারি, 1 মাস আপনার কাছে টাইম, আপনি অ্যাপিল করবেন। আমি বুঝি না কি করে অ্যাপিল করতে হয়।
আপনার বাড়ির কেউ করে দেবে। আমার বাড়ির কেউ বোঝে না কি করে অ্যাপিল করতে হয়। আপনার ওখানকার যে বিএলএ, বুথ লেভেল এজেন্ট, আপনার পাড়ারই কেউ, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী যারা, তারা করে দেবে। যে কেউ করলেই হলো। ওকে, এইবার অ্যাপিল হয়ে গেলে 1 মাস টাইম, আজকেই করতে হবে এমন কোনো ব্যাপার নেই। এবার 9 জানুয়ারি থেকে 31শে জানুয়ারি অবধি হিয়ারিং পড়বে। প্রথমে অ্যাপিল হবে ডিএম এর কাছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে, কারণ হাতে গোনা 2-4টে কেসই হবে যে বলবে যে আমার নাম ওঠেনি। গোটা বিহারে 0, গোটা বিহার রাজ্য সেখানে 0 বেরিয়েছে, এরকম কারোর এরকম হয়নি যার নাম আসেনি। তো আমাদের রাজ্যে 10টা বেরোলো, 50টা বেরোলো, 100টা বেরোলো। তো 1 মাস না, প্রায় 23 দিন টাইম, 9 জানুয়ারি থেকে 31শে জানুয়ারি। প্রথমে ডিএম এর কাছে অ্যাপিল হবে যে আমি দেখুন ঠিকঠাক মানুষ, এদেশের নাগরিক এবং মানে এলিজিবল ভোটার, আমার নাম আসেনি, উঠে গেল। ডিএমও যদি মনে করে যে না আপনার নাম তোলা উচিত না, তার মানে খুব জটিল কেস, তখন আপনি সিইওর কাছে যেতে পারবেন আমাদের রাজ্যে, তিনি করে দেবেন। তিনিও যদি মনে করেন যে আপনাকে রিজেক্ট করাই উচিত, সমস্ত আইন আপনার বিরুদ্ধে যাচ্ছে, তাহলে একমাত্র আপনার নাম উঠবে না, যেটা গোটা বিহারে 0 জনের হয়েছে। আবার বলছি, ঘাবড়ানোর কিছু নেই। এবার ফেব্রুয়ারি মাসের 7 তারিখে বেরিয়ে যাবে ফাইনাল লিস্ট। হয়ে গেল আমাদের রাজ্যের ফাইনাল ভোটার তালিকা, বোঝা গেল। এইবার কথা হচ্ছে যে তাহলে আমার নাম যদি না আসে ওই 9 ডিসেম্বরের যে ড্রাফট লিস্ট বেরোলো সেখানে, তাহলে আমি কি কাগজ নিয়ে অ্যাপিল করব, বা ডিএম বা সিইও যখন ডাকবে আমি কি কাগজ নিয়ে যাব, কি কি ডকুমেন্টস লাগবে আমার নাম বাদ পড়ে গেলে। বা যারা বাংলাদেশ থেকে 2002-04 পর এসছেন, যাদের ভোটার লিস্টে নাম ছিল না, ফ্যামিলির কেউ এদেশে ছিলেন না, তারা কি করবেন, কি কাগজ নিয়ে যাবেন। 11টা অপশন দিয়েছে এখানে ইলেকশন কমিশন। আমি শুভদীপ স্যার স্কিল বাংলা এই আরাত্তাই চ্যানেলে এই 11টা ডকুমেন্টের লিস্ট পুরো আপলোড করে দেবো, আপনারা দেখে নেবেন। আপনাদের ইলেকশন কমিশন বলছে ঠিক আছে আপনার পাসপোর্ট আছে সেটা দেখান। আপনি বলছেন না আমি বিদেশে যাই না, আমি গরিব মানুষ, পাসপোর্ট নেই। আচ্ছা লাগবে না। আপনি কেন্দ্র বা রাজ্য সরকারি কর্মী বা পেনশন পান বা ছিলেন এরকম, না আমি সরকারি চাকরি পাইনি, আমার নেই। আচ্ছা ঠিক আছে। আপনার মাধ্যমিক পাশের কাগজ আছে, না আমি মাধ্যমিক পাস করিনি, পড়াশোনা করিনি। আচ্ছা ঠিক আছে। আপনার বাড়ির বা কোনো জায়গার জমির দলিল কিছু আছে, না আমার বাড়ি জমি কিছু নেই। আচ্ছা ঠিক আছে। আপনার লোকাল প্রশাসনের, স্থানীয় প্রশাসনের ইস্যু করা কোনো পরিবারের রেজিস্টার আছে, না আমার কিছু নেই। আচ্ছা ঠিক আছে। আপনার কাস্ট সার্টিফিকেট আছে যেটা ভারত সরকারের বা রাজ্য সরকারের ইস্যু করা, না আমার কিছু নেই। তো এছাড়াও আপনার কাছে আরো 5টা উপায় থাকবে, কিছু না কিছু তো থাকবে। আর যদি কিচ্ছু না থাকে আপনার, তার মানে একটাই দাঁড়ায় যে আপনি বাংলাদেশ থেকে এসেছেন। এবার তাদের কি হবে যারা বাংলাদেশ থেকে এসেছেন, তাদেরও ঘাবড়ানোর কিছু নেই। তাদের জন্য যেটা করা হচ্ছে সেটা হচ্ছে, এটা তো গেল যারা ভারতীয় এবং তাদের বাই চান্স যদি মিস্টেক হয়ে গিয়ে নাম না ওঠে তারা কি কি কাগজ নিয়ে যাবেন। এবার যারা বাংলাদেশ থেকে এসছেন, 2002-এর পরে এসছেন, কোনো কাগজ এগুলোর তৈরি নেইও, তারা কি করবেন। তাদের জন্য বলা হচ্ছে যে সিএএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা চালু হয়ে গেছে আমাদের দেশে, আপনি সেখানে অ্যাপিল করেছেন, সেখান থেকে নাগরিকত্ব পেয়েই যাবেন যদি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন বা শিখ বা পার্সি হয়ে থাকেন। সেটা দেখিয়ে দিন, আপনাকে ভারতবর্ষের নাগরিক হিসেবে মেনে নেওয়া হবে, ভোটার লিস্টে নাম তুলে দেওয়া হবে। আচ্ছা আপনি অ্যাপিল করেননি, এখন সিএতে অ্যাপিল করে দিন, তাহলেও হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। বোঝা গেল। এবার তাহলে লাস্ট যেটা দাঁড়াচ্ছে যে তাহলে নাম ফাইনালি উঠবে না, তাদের নাম ফাইনালি উঠবে না যদি কেউ থাকেন অবৈধভাবে এদেশে আসা বাংলাদেশি মুসলিম। 3টে শব্দ বললাম, অবৈধভাবে বাংলাদেশি মুসলিম, বুঝে নিন। অকারণে বিভিন্ন মানুষ বিভিন্ন উদ্দেশ্যে ভারতবর্ষের মুসলিম সম্প্রদায়ের মানুষকে, যিনি হয়তো অত পড়াশোনা করেননি, ভয় দেখানোর একটা চেষ্টা করছেন আপনার নাম বাদ যাবে। আচ্ছা মতুয়াদের ব্যাপার তাহলে প্রথমেই ক্লিয়ার হয়ে গেল যে বাংলাদেশ থেকে যারা এসছেন সিএ দিয়ে আপনাদের নাম উঠে যাবে এবং আপনাদের ভোটার তালিকায় নাম চলে আসবে, মিটে গেল, ক্লিয়ার। সেকেন্ড, মুসলিমদের যারা ভয় দেখাচ্ছেন বিভিন্ন আলাদা আলাদা উদ্দেশ্যে, সেই আলোচনায় আমরা যাব না, আমরা এডুকেশন ফরম্যাটেই থাকবো।
তো যারাই ভারতবর্ষের মুসলিম, আরে ভারতবর্ষ সবার, কারণ আমরা ধর্মনিরপেক্ষ দেশ, ভারতবর্ষের হিন্দু, শিখ, খ্রিস্টান, মুসলিম, পার্সি, জৈন, এনিথিং এলস রিলিজিয়ান কেউ মানেন না, সবার আরামসে ভোটার লিস্টে নাম উঠবে। তাহলে কি বললাম? তাহলে বাংলাদেশি মুসলিমদের উঠবে না সেটাও আমি বলিনি, আমি বলেছি অবৈধ বাংলাদেশি মুসলিমদের উঠবে না। স্যার বাংলাদেশি মুসলিম হলেও নাম উঠবে? উঠবে। ভারতবর্ষের নাগরিকত্ব পাওয়ার জন্য একটা নির্দিষ্ট সিস্টেম আছে। যদি কোনো বাংলাদেশের মানুষ যিনি রিলিজিয়ান অনুযায়ী ইসলাম ধর্মকে ফলো করেন, তিনি মনে করেন ভারতবর্ষের নাগরিকত্ব নেব, নির্দিষ্ট সিস্টেমে ভারতবর্ষের অ্যাম্বাসির মাধ্যমে তিনি যদি অ্যাপিল করে থাকেন এবং এদেশের নাগরিকত্ব চেয়ে থাকেন, ভারত সরকার সব যাচাই করে তাকে নাগরিকত্ব দিয়েছে হয়তো, তারও কোনো অসুবিধা নেই। তাহলে কার অসুবিধা? তিনটে শব্দ বলেছিলাম, অবৈধভাবে এদেশে থাকা বাংলাদেশি মুসলিম। যে আপনি বাংলাদেশি, আপনি রিলিজিয়ান অনুযায়ী মুসলিম, এবং আপনি আবার ভারত সরকারকে না জানিয়ে পারমিশন না নিয়ে এসছেন, তাহলে গন্ডগোল। এবার আলোচনার লাস্ট পার্টে চলে এসেছি যে আচ্ছা, বাংলাদেশি ভারত সরকারকে না জানিয়ে আসা, হিন্দুদের ক্ষেত্রে এটা হচ্ছে না কেন? তাহলে কি ধর্মীয় ভিত্তিতে ভেদাভেদ করছে ভারত সরকার? সেটাও নয়। এর জন্য আপনাকে চলে যেতে হবে ইতিহাসে। দেশ যখন স্বাধীন হয়েছিল তখন কি হয়েছিল? দেশ ভাগ হয়েছিল। ঢাকা, করাচি এগুলো তো বাংলাদেশ বা পাকিস্তানের জায়গা না, এটা ভারতবর্ষের জায়গা, তাই না? মাত্র 75-76 বছর আগে এটা আমাদেরই জায়গা ছিল। তো ধর্মীয় ভিত্তিতে এই জায়গাগুলো ভাগ হয়ে ভারতবর্ষের থেকে আলাদা করে নেওয়া হয়েছে। এবার এই করাচি থেকে শুরু করে লাহোর, ইসলামাবাদ, ঢাকা থেকে শুরু করে চট্টগ্রাম, বরিশাল, সব জায়গাতেই তো ভারতের মানুষরা ছিল দেশভাগের আগে। তাদের মধ্যে অনেক মানুষ ভারতবর্ষে আসতে চেয়েছে, ইমিডিয়েটলি আসতে পারেনি, কারণ ধর্মীয় ভিত্তিতে দেশভাগ হবার পর পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান ইসলামিক দেশ হয়ে যায়। তো যারা ইসলাম ধর্মের অন্তর্গত নয়, কেবল হিন্দু নয়, একদম ভুল বুঝবেন না, হিন্দু, খ্রিস্টান, জৈন, শিখ, বুদ্ধিস্ট, পার্সি, যারা বাংলাদেশে রয়ে গেছিলেন এবং ভারতবর্ষে ফিরতে চেয়েছেন, ওই সময় ফিরতে পারেননি, জমি জায়গা ব্যবসা ছিল, ধীরে ধীরে সেগুলো গুটিয়ে ফেরার কথা, বা ভেবেছিলেন থেকে যাবেন, পরে দেখেছেন ধর্মীয় অত্যাচারে থাকতে পারছেন না। তো ভারতবর্ষের তো দায়িত্ব রয়েছে, যে দায়িত্বের কথা মহাত্মা গান্ধী বলে গেছিলেন, জওহরলাল নেহেরু কমিট করেছিলেন, যে ঠিক আছে তাড়াহুড়ো করে আসতে হবে না, তোমরা ধীরে সুস্থে এসো, তোমরা এলেই এদেশের নাগরিকত্ব পেয়ে যাবে। তো ভারতবর্ষ তাই বাংলাদেশ থেকে আসা যে কোনো খ্রিস্টানকে, যে কোনো হিন্দুকে, যে কোনো শিখকে, যে কোনো বৌদ্ধ ধর্মের মানুষকে নাগরিকত্ব দিতে কমিটেড। এবার তাই বলে এই না যে আমেরিকায় কোনো হিন্দু আছেন, তিনি ভারতের নাগরিকই নন, তিনি চলে এলেন, বললেন যে ভারতবর্ষ তো হিন্দুদের নাগরিকত্ব দিচ্ছে, একদম না। ভারতবর্ষ ভারতীয়দের, এবং যাদের প্রতি আমরা কমিটেড ছিলাম দেশভাগের সময়, যারা আসতে পারেননি এখন আসতে চাইছেন কারণ ভারতের লোকই ছিলেন, সেই হিন্দুদের জন্য। এমন নয় যে কোনো ধরা যাক বুদ্ধিস্ট, তিনি জাপানে থাকেন, তিনি এসে বলছেন যে এই তো আমি ভারতে চলে এসেছি, আমি নাগরিকত্ব পাবো না। বাংলাদেশে যে বুদ্ধিস্ট আছেন, কারণ তার প্রতি ভারতবর্ষ ঐতিহাসিকভাবে কমিটেড, ঠিক সেরকম ভাবেই কোনো খ্রিস্টান, তিনি ইংল্যান্ড থেকে দেশের নাগরিকত্ব পেয়ে যাবেন না, বাংলাদেশ থেকে এলে পাবেন, কারণ তিনি ভারতেরই ছিলেন ঐতিহাসিকভাবে। বোঝা গেছে? তাহলে মুসলিমদের কেন বাংলাদেশ থেকে বা পাকিস্তান থেকে এলে নাগরিকত্ব দেওয়া হচ্ছে না? কারণ পাকিস্তান এবং বাংলাদেশ যে দুটো দেশ তৈরি হয়েছে ভারতবর্ষ কেটে, সেই দুটো দেশ তো ইসলামিক দেশই হয়েছে। তাহলে সেখান থেকে আবার কোনো ইসলাম ধর্মের মানুষ ধর্মীয় অত্যাচারের কারণে তো আসতে পারেন না। হ্যাঁ, তিনি অন্য কোনো কারণে ভারতে আসতে চাইতেই পারেন, তার জন্য দরজাও খোলা আছে, তাকে লিগালি আবেদন করতে হবে। তাহলে আশা করি পুরো ব্যাপারটা এবার আপনাদের এই 3টে ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দিতে পারলাম স্টেপ বাই স্টেপ, এবং স্টুডেন্টরাও WBCS থেকে শুরু করে যে কোনো পরীক্ষার, রিটেন পরীক্ষায় যাও বা ইন্টারভিউতে যাও, আশা করি এই 3টে ভিডিও দেখে নিলে তোমাকে SIR নিয়ে আর কোনো এমন প্রশ্নের মুখোমুখি হতে হবে না যেটার উত্তর তুমি জানো না বা যেটার কনসেপ্ট তোমার কাছে ক্লিয়ার নেই। ও আর একটা কথা তো বলতে ভুলেই গেছি, আবার লোকজন হঠাৎ করে বুঝতে শুরু করেছে, কেউ হয়তো বোঝাচ্ছে যে SIR মানে NRC, NRC আলাদা জিনিস, SIR আলাদা জিনিস। পশ্চিমবঙ্গে এখন SIR হচ্ছে, এর সঙ্গে NRCর কোনো যোগাযোগ নেই। ওকে,
তো এই 3টে পার্টের মাধ্যমে এসআইআর সম্পর্কে আপনাদের টোটাল আইডিয়া ক্লিয়ার হলো কিনা জানাবেন, প্রথম কথা। দ্বিতীয় কথা, রেগুলার আবার জিওপলিটিক্যাল ভিডিও আমাদের এই চ্যানেলে আসতে শুরু করবে, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই কদিন যেহেতু এসআইআর এর রিসার্চ নিয়ে ব্যস্ত ছিলাম, তাই জিওপলিটিক্যাল ভিডিওগুলো শর্ট সেগমেন্টে আমি আপলোড করেছি, আশা করি ওগুলো দেখে নিয়েছেন। তৃতীয় কথা, রেলওয়ের ফর্ম ফিল আপ চলছে, এইসব চক্করে ফর্ম ফিল আপটা করতে ভুলে যেও না। যাদের বয়স আছে বা আপনাদের যারা সিনিয়র সিটিজেন, আপনাদের বাড়িতে যদি 18 থেকে 33 বছরের মধ্যে উচ্চ মাধ্যমিক পাশ করা ছেলে মেয়ে ভাই বোন নাতি নাতনি কেউ থেকে থাকে, তাকে মনে করিয়ে দেবেন যে রেলওয়ের ফর্ম ফিল আপ চলছে, ফর্মটা যেন ফিল করে নেয়। আর কি করে প্রস্তুতি নিতে হবে থেকে শুরু করে কিভাবে ক্লাস পাবে সমস্ত গাইডেন্স আমরা দেব, আড্ডা 24/7 দেবে। তার জন্য আমাদের হেল্পলাইন নাম্বারটা নোট করে নিন, 8130209247। এই নাম্বারে 10টা থেকে 6টার মধ্যে ফোন করে বললেই হবে শুভদীপ স্যার বলেছেন আপনাদেরকে ফোন করতে। আমি রেলের প্রিপারেশন কি করে নেব, কি করে ক্লাস পাবো, বই পাবো, ওনারা সমস্তটা গাইড করে দেবেন। 8130209247। ওকে, অল দ্য বেস্ট, ভালো থাকবেন সকলে।